ইয়েস স্যার। কয়টা অধ্যায় কমাইছে ফার্স্ট পেপারে? দেখো নাই? কোন কোন অধ্যায়? অধ্যায় 3 নাই আর অধ্যায় 9 নাই, তাই তো? অধ্যায় 3 তো আমরা পড়ে ফেলেছি। পড়ে ফেলেছি না? জি স্যার। তাহলে লস হয়ে গেল না? আমাদের কি লস হয়ে গেল? স্যার অ্যাডমিশনে তো থাকবেই, তাহলে স্যার মানে লস হলো কোন দিক দিয়ে? হ্যাঁ, স্যার অ্যাডমিশনের জন্য তো পরে পড়তেই হবে। এই বিষয়ের জন্য পড়তে হবে। আমি এটাই বলছিলাম যে তোমাদের সিলেবাস যদিও কমিয়েছে, মোটামুটি সপ্তাহে ধারণা রাখবা। বিষয়ের সময় না হলে সপ্তম ধারণা অধ্যায় স্যার করবে। আংশিক দিয়েছে স্যার। হ্যাঁ বলো। স্যার সপ্তম অধ্যায় আংশিক দিয়েছে। সপ্তম অধ্যায় আংশিক। আংশিক যেগুলো দিয়েছে, যেমন প্রথম অধ্যায়টা শুধু বাদ, প্রথম অধ্যায় শুধু প্র্যাকটিক্যাল, আর বাকি যে আংশিক আছে, আংশিক আসলে আংশিক করলে হবে না, পুরোটাই করতে হবে। কারণ স্যার প্রশ্ন সেকেন্ড করার পেপারে সময় তো স্যার ভালোই কমাই দিছে স্যার। হ্যাঁ, সেকেন্ড পেপারে ভালোই কমাইছে না? স্যার 4, 5, 6 নাই স্যার। যাই হোক, আমি যে কথা বলছি আর কি, সে কথা হলো এই, যতটুকু কমাইছে তোমরা এখন কম দেখতে পাবা না, কম দেখলে বিপদ। মোটামুটি ধারণা নিয়ে ফুল, তারপরে সিলেবাসের দিকে মনোযোগ দিবা আর কি। কারণ ভর্তি পরীক্ষায় গিয়ে না হলে আবার যদি ঝামেলায় পড়ে যাও, তাহলে তো সবই যাবে। কারণ আমাদের তো স্যার টার্গেট ভর্তি আসলে পরীক্ষা কি শর্ট সিলেবাসে হবে? না, ভর্তি পরীক্ষা হবে ফুল সিলেবাস। ভর্তি পরীক্ষা হবে ফুল সিলেবাস, কারণ ওটা তো ইউনিভার্সিটি তাদের মতো করে পরীক্ষা নেবে, কোনো বোর্ডের আন্ডারে তো সেই পরীক্ষা না। কারণ কিন্তু স্যার ভর্তি পরীক্ষাটা হলো তোমার এমন, যেটা হলো তুমি কত নম্বর পেয়েছো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর না স্যার। তুমি নম্বর কত পেয়েছো সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে যতগুলো স্টুডেন্ট আছে আমাদের বাংলাদেশে সবার মধ্যে থেকে বাছাই করে বুয়েট স্টুডেন্ট নির্বাচন করো 600-700, তাহলে বাছাই করে 600-700 বা 800 বা 1000 প্রথম থেকে নিয়ে নিবে। মেডিকেল তাই, সরকারি মেডিকেল সব মিলে বাছাই করে নিয়ে নিবে। তুমি কত নম্বর পেয়েছো সেটা ফ্যাক্টর না। ভর্তি পরীক্ষার বিষয়টা আলাদা, তাই না? কিন্তু বোর্ড পরীক্ষার বিষয়টা আলাদা, এটা আবার সার্টিফিকেট থাকবে। ভর্তি পরীক্ষার কি কোনো সার্টিফিকেট হয়? না স্যার। ভর্তি পরীক্ষা শুধুমাত্র ভর্তির জন্য কাজে লাগে, কোনো সার্টিফিকেট ওটা হয় না। এই জন্য তোমরা, আমার পরামর্শ হলো, সিলেবাস কমাইছে তোমাদের ভালোর জন্য, অবশ্যই ভালো, এটা কোনো বিকল্প নাই। কিন্তু তোমরা সবগুলো অধ্যায় মোটামুটি ধারণা রাখবা, তারপরে ফোকাস দিয়ে হচ্ছে তোমার বোর্ড পরীক্ষার উপর।
এর কারণ হলো যদি ভর্তি পরীক্ষায় 2-4টা প্রশ্ন ওইখান থেকে চলে আসে, 2-4টা প্রশ্ন মানে 8-10 হাজার পিছনে পড়ে যাবো তুমি। যাই হোক, ওইদিকে আবার পরে যাই। আমরা কি করতেছিলাম বলো তো? ষষ্ঠ চ্যাপ্টারে কোয়েশ্চেন সলভ করছিলাম। ষষ্ঠ চ্যাপ্টারে কোশ্চেন সলভ করছিলাম। হ্যাঁ স্যার এখন আমি না আপনার দুইটা নাম্বারই হারিয়ে ফেলেছি, যার জন্য আমি পে করতে পারি না এই মাসে। আপনি কি একটু নাম্বার দুইটা দিবেন? 9 নাম্বারটা বাংলা লিংক না, গ্রামীণ যেটা। 01723017529 01723017529 স্ক্রিনশট দাও, তাহলে আর ভুল হবে না। আচ্ছা, আমরা কি অবজেক্টিভ শেষ করেছিলাম? না স্যার। অবজেক্টিভ শেষ হয়নি। ও, এটা সমাধান করি নাই নাকি? কতটুকু করেছিলাম বলো তো? স্যার 42 পর্যন্ত। 42 পর্যন্ত। আমাদের এখানে তো 45 পর্যন্ত আছে। আচ্ছা বলো, 42 এর পরে কি সমস্যা আছে? স্যার আপনি 42-এ বলছিলেন স্যার 1 আর 3 হবে স্যার, কিন্তু স্যার অ্যান্সারে তো 1, 2 আর 3 দেওয়া। 1, 2 আর 3 নাকি? জি স্যার। 1, 2, 3 2 নাম্বারটা হবে না, এটা আসলে ন্যাবলা তো। এটা মাইনাস ডিভি বাই ডিআর, এটা মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে, কিন্তু এটা তো ওইটা না, এটা ডিভি বাই ডি ওইটা না, এটা হচ্ছে ন্যাবলা। ন্যাবলার বর্ণনা দিয়েছিলাম না? আরেকবার বলবেন ল্যাবলা সম্পর্কে? ন্যাবলা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর, ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এটা হচ্ছে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে। তাহলে এটা হচ্ছে ভেক্টর। দেখি, এটা হচ্ছে একটা ভেক্টর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টর। এজন্য এটা দেখা যাচ্ছে না, এটা তো একটা শুধু ডিফারেন্সিয়েশন। তারপর স্যার 54। 54 তো আমার এখানে নাই, আমার বইটা মনে হয় আগের। 54 যেহেতু আমার এখানে নাই, তোমরা একটু স্ক্রিনশট দিবা। স্ক্রিনশট না, সরি, ছবি তুলে মেসেঞ্জারে দিয়ে দিবে, আমি দ্রুত ওইখান থেকে বলে দিব। মেসেঞ্জারে যদি দিয়ে দাও তাহলে সবাই একসাথে পেয়ে যাবে, সবাই একসাথে পেয়ে যাবে। মেসেঞ্জারে আমাদের একটা গ্রুপ আছে না আলাদা? স্যার আপনি ইনবক্সে দেবেন না গ্রুপে দেবো? গ্রুপে দিয়ে দাও, গ্রুপে দিবা, গ্রুপে দিলে হবে যেটা সবাই পেয়ে যাবে। ইনবক্সে দিলে আমি শুধু পাবো, তাহলে আমাকে আবার বলে লিখতে হবে। গ্রুপে দিলে সবাই একসাথে পেয়ে যাবে, আমরা দ্রুত সলভ করতে পারবো। হ্যাঁ, গ্রুপে দাও। স্যার আমাদের বাকি চ্যাপ্টারের ওই যে এমসিকিউ আর এর পিডিএফ গুলো কবে দিবেন? তোমাদের কোন কোন চ্যাপ্টার দেইনি? আমরা কোনো শীট পাইনি এখনো পর্যন্ত। হ্যাঁ, সারছে। আচ্ছা, 2 থেকে তাহলে 6, 2 থেকে 6। তোমরা আমাকে 2-1 জন আমাকে আমাকে ইনবক্স দিবা, আর কি আমাকে দিবা, তাহলে আমার মনে থাকবে, আমার খেয়াল থাকে না বলে দেওয়া হচ্ছে না। দিয়ে দিব আমি সবগুলো আছে আর যে স্যার আমাদের নেক্সট বৃহস্পতিবার দিন প্র্যাকটিক্যাল আছে, তো ওই দিন কি করব? নেক্সট বৃহস্পতিবারে তোমাদের প্র্যাকটিক্যাল আছে? জি স্যার। তোমাদের স্যারেরা আর সময় পাইলো না, এই সময় দিল। আচ্ছা, কয়জনের প্র্যাকটিক্যাল আছে? হাত তোলো, যাদের প্র্যাকটিক্যাল আছে তারা হাত তোলো। একজন, দুইজন, যে বললো এই সে তো দুইজন। স্যার আরেকজন বলছে ও হাত তুলে নাই। আচ্ছা, 3 জনের প্র্যাকটিক্যাল আছে। কয়টা পর্যন্ত? আড়াইটা। অনলাইনে না? অনলাইনে
জি জি স্যার। স্যার। অনলাইনে এই তিনটা, রিয়া, রীতি আর হলো লেসলি। হ্যাঁ, আহ, কি করা যায়? বৃহস্পতিবার কি কি বার প্র্যাকটিক্যাল? মঙ্গল আর বৃহস্পতিবার। তাহলে সোমবারে সমস্যা হচ্ছে না, বৃহস্পতিবার সমস্যা হচ্ছে, তাই তো? জি স্যার। হ্যাঁ, এবার বলো তো তোমাদের প্রস্তাবটা কি, মানে আমরা কি করতে পারি? স্যার বৃহস্পতিবারের ক্লাসটা যদি আমরা রেকর্ড করি তাহলে সেটা যদি আমরা গ্রুপে রাখি সেটা বরং বেটার হয়। স্যার আমরা তো এখন ঝামেলাতে পড়েই রেকর্ড করতে বলছি, এমনিতে তো কোনো মানে পরে করবে এরকম ডিলে করার তো কোনো ইচ্ছা নাই, ইচ্ছা করে তো আর করছি না স্যার। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। এখন যে আচ্ছা, করতে পারে বৃহস্পতিবার রেকর্ড, কারণ আমাদের পক্ষে তো ওই সময় দুইটা ক্লাস একসঙ্গে কম্বাইনলি করা পসিবল না। যে করতে পারো সে যদি একটু করে গ্রুপে দাও সেটা বরং বেটার হয়। হ্যাঁ, আচ্ছা। একজন আবার লিখছে স্যার ক্লাস রেকর্ড করেন না, কেন লিখছে জানি না ঠিক। আহ, না, স্যার আমাদের রেকর্ড তো আসলে সমস্যা স্যার। স্যার তাহলে সময়টা চেঞ্জ করেন, ক্লাস রেকর্ড যদি নাই করতে চায় কেউ। আচ্ছা, ঠিক আছে, একটা সমাধান আসতে হবে। হয় সময় চেঞ্জ করতে হবে, নাহলে রেকর্ড করতে হবে। একটা সুযোগ তো দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, কেউ অধিকাংশ যদি জায়গাতেই তো এখন রেকর্ড হচ্ছে, তাহলে এই ক্লাস রেকর্ড করলে এত ওরা সমস্যা ওরা তো কোথায়? রেকর্ড করলে ওদের সমস্যা, তাহলে সময়টা চেঞ্জ করেন। আচ্ছা, সময় চেঞ্জ করলে তোমাদের হবে পরে। সময় যদি আমি 2:30 থেকে দেই, বৃহস্পতিবার যদি 2:30 থেকে, 3টা বাজে স্যার এটাই কোচিং বেস্ট আছে। আছে। 3টায় ক্লাস আছে, দেখছো? মানে এই এই ঝামেলার কারণে আমি যদি এখন সময়ের ঘোষণাটা দেই, তাহলে দেখো কত সমস্যা তৈরি হবে। আচ্ছা, আমি সহজ সমাধানটা বলছি এবার। রেকর্ড বৃহস্পতিবার শুধুমাত্র রেকর্ড হবে, আর তোমরা প্র্যাকটিক্যাল যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি এখানে আবার জয়েন করে যাবা। 3 জনের তো সমস্যা, তোমাদের জন্য রেকর্ড করার পারমিশন দিচ্ছি। একজন স্টুডেন্ট রেকর্ড করবে, আমি বলে দিচ্ছি কে রেকর্ড করবে। হ্যাঁ, তো রেকর্ড করবে। আর হচ্ছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব, যদি 2:30 বলছে, তোমাদের কয়টা থেকে প্র্যাকটিক্যাল শুরু হবে? 12:30 স্যার। 12:30 থেকে 1:30 স্যার সেটা 1টা, আবার এখনো 1:30 বলেনি। থেকে 2:30। আমাদের দুইটা। 12টার দিকে ক্লাস শেষ হয়, তো মেবি তার খানিক পর। আচ্ছা, 12:30 থেকে যদি হয়, তাহলে 12:30 থেকে 1:30টার মধ্যে 1 ঘন্টা হয়ে যাবে। আর 2:30 অনলাইনে ক্লাস আসলে 2.5 ঘন্টা বা 2 ঘন্টা, 2 ঘন্টা আর ক্লাস করা তো টাফ। স্যার আমাদের 2 ঘন্টায় টানতে টানতে নিয়ে যায়। 12:30 থেকে 1:30, আবার 1:30 থেকে 2:30। আর স্যার এরকম হয় যে তারপরে ক্লাস শেষ 2টা, হওয়ার পর। জি স্যার। তারপরে 2টা। ও, জি স্যার। দুইটা, দুইটা হলে ঠিক আছে। না হলে এক ক্লাস 2 ঘন্টা কন্টিনিউ করাটা টাফ। 2টা হলে হতে পারে। তো আমি যে কথা বলছি সেটা হচ্ছে, রেকর্ড করলে তোমাদেরকে আপাতত সলিউশনটা হবে। জি স্যার, সমস্যা নাই। আচ্ছা, প্রবলেম থাকলে রেকর্ড, তাহলে পরের ক্লাসে আমরা হ্যাঁ, জিজ্ঞাসা করে নিলাম। হ্যাঁ, প্রবলেম থাকলে আমি তোমাদের সাথে আছি, সমস্যা নাই। কারণ তোমাদের কোন স্টুডেন্ট কলেজে ক্লাস করার সময় আবার বাইরে কোচিং থাকবে, এটা আসলে ঠিক না। তবে তোমাদের স্যার একটু বেশি সময় নিয়ে নিয়েছে আর কি, 2:30 পর্যন্ত নিয়ে নিয়েছে, এটা একটু সমস্যা। আরেকটা আর আগে আমাদের সুন্দর আগে হতো। 5টা পর্যন্ত প্র্যাকটিক্যাল হতো, এখন তো তাও 2 ঘন্টা করিয়েছে। আচ্ছা, 5টা পর্যন্ত হয়েছে, তাহলে একটু কমিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আহ তোমরা যেহেতু বিপদে পড়েছো, তোমাদের বিপদ মানে আমার বিপদ। তোমরা মনে করলে তোমাদের বিপদ মানে শুধু তোমার, তোমার বিপদ মানে আমার বিপদ। যাই হোক, এই জন্য আমরা রেকর্ড করবো আপাতত। আর রেকর্ড করার পরে তোমাদের যত সমস্যাগুলো থাকবে সেগুলো আমাকে একটু জানাই দিবা। আর আমাকে জানালে আমি অবশ্যই, যদি তাদের ক্লাসের সমস্যা হয় তাহলে আমাকে পার্সোনালি জানাবা, তোমাদেরকে আমি আবার তখন বুঝাই দেবো। কোনো সমস্যা নেই, তোমাদের যেখানে সমস্যা সেখানে আমি আছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, তাহলে রেকর্ডটা কে করবে? তারা তো ক্লাস করবে ওই সময়, তারা রেকর্ড করতে পারবে না। তোমাদের মধ্যে থেকে ইচ্ছাকৃত ভাবে কেউ একজন বলো কে রেকর্ডটা করে দিবা।
স্যার এই ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে ওই দিন? ওই দিন হচ্ছে 1:30টা থেকে 3টা। আচ্ছা স্যার, আমি কয়েকদিন পরে দিতে পারবো। ওকে, তাহলে তুমি শরীফ করে দিবে, আমি তোমাকে পারমিশন দিয়ে দিব। ও বৃহস্পতিবার দিন ক্লাস শুরু হলে তুমি আমাকে মনে করে দিবা, আমি তোমাকে পারমিশন দিলে তুমি রেকর্ড করতে পারবা, ঠিক আছে? জি স্যার। তাহলে কোনো সমস্যা থাকলো না আপাতত। আসলে একটা সমাধানের দিকে যাইতে হবে, উপায় নাই তো, ফাঁকিবাজ হয়ে যাবে। একজন বলেছে ঠিক আছে ফাঁকিবাজ হয়ে যাবে, আমি এই জন্য মূলত রেকর্ড করতে নিষেধ করি। কিন্তু বিপদে বললে তো কিছু জিনিস করতে হয়। যেমন এই অনলাইন ক্লাসের পক্ষে আমি ছিলাম না লকডাউনের আগ পর্যন্ত। লকডাউনের আগ পর্যন্ত না, লকডাউনের 2 মাস পর্যন্ত তোমরা জানো আমি অনলাইন ক্লাস করাই নাই। অনলাইন ক্লাসের পক্ষে আমি ছিলাম না, কারণ আমি ফিজিক্স পড়াবো দেখে দেখে স্টুডেন্ট আমার সামনে বসিয়ে বসিয়ে এখানেই কমপ্লিট করে দিব, মানে এরকম ভাবে আমি ফিজিক্স পড়াবো। কিন্তু অনলাইনে হলে এরকম হয় না। আমার বিশ্বাস ছিল যে অনলাইনে কি করবো, আমি কতটুকু করতে পারবো। তো যাই হোক, বিপদে পড়ে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আর অনলাইনে ক্লাসের মধ্যে আবার একটু বিপদে পড়লাম, এই জন্য রেকর্ড করার পারমিশন দিচ্ছি, তাহলে পারমিশন দিতাম না। যাই হোক, এখন আর কারো কোনো আপত্তি নাই তো? আর কারো কোনো আপত্তি আছে? বলো নাই? না স্যার। ওকে, তাহলে হাত নামিয়ে ফেলো, তোমাদের হাত ব্যথা হয়ে যাবে আমার। রেকর্ড করলে যা সমস্যা হচ্ছে সে এটা সমাধান দাও রেকর্ড করা ছাড়া। যাই হোক, রেকর্ড ভালো হয়, ঠিক আছে। ওকে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা চাচ্ছি হলো সহজ সমাধান। রেকর্ড বিপদে পড়ে আমরা করতেছি, এরপরেও কিন্তু ওরা রেকর্ড দেখে যে সব পারবে এরকম না। তারপরে আমি তোমাদের হেল্প করব, তোমাদের যেখানে সমস্যা হবে সেখানে আমি হেল্প করব। আমি নিজেকে উপস্থাপন করি তোমাদের সামনে হেল্পার হিসেবে। কি হিসেবে বলো? বাসের হেল্পার থাকে না? বাসের হেল্পার থাকে না? বাসের হেল্পার থাকে, তুমি জানো তো নাকি জানো না? জি স্যার থাকে। হ্যাঁ, আমিও একজন হেল্পার। তোমাদের পড়ালেখার বিষয়টাতে আমি জাস্ট একটু হেল্প করি, আর কিছু না। আমার দ্বারা কিছু করা তো সম্ভব না। আমি জাস্ট একটু, তোমরা যদি কোনো জায়গায় বুঝতে না পারো আমি বোঝানোর চেষ্টা করি, আমি তোমাদের একটু হেল্প করি। তার মানে আমি একজন হেল্পার। টিচার, শিক্ষক ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমি একজন জাস্ট হেল্পার, আর কিছুই না। ঠিক আছে, তাহলে সমস্যা কোনো সমাধান করি। তারপরে দেখি এখানে কত নাম্বার পড়েছো? 54? জি স্যার। এখানে কি 54 নাম্বার? একটি স্যাটেলাইটের ঘূর্ণনের সময়কাল হচ্ছে কি? এর গতিশক্তি সমানুপাতিক হলো গতিশক্তির সমানুপাতিক। তাহলে পর্যায়কাল যদি টি হয়, তাহলে ভি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ বাই ভি, এরকম ছিল না? সরি, এইচ বাই টি, এটা না? বলো, এটা না? এটা কি জানো নাকি জানো না? তোমরা আমাকে বলো তো, কথা শুনতে সমস্যা হচ্ছে কিনা? না স্যার। ওকে, তাহলে কথা বলবা। তো ভি ইকুয়াল টু 2 পাই আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি, এটা কি ঠিক আছে? ওকে, তাহলে এবার গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে স্কয়ার আসবে না? জি স্যার। যদি স্কয়ার আসে, বলছে গতিশক্তি কার সমানুপাতিক, ইকে কার সমানুপাতিক, এখানে মান বসাও হাফ এম, তাহলে 4 পাই স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার ডিভাইডেড বাই টি স্কয়ার। এখানে টি এর বর্গের ব্যস্তানুপাতিক হয়, ইকে সমানুপাতিক 1 বাই টি স্কয়ার, এটা হয় না? বাকি সবগুলো যদি ধ্রুবক হয়। জি স্যার। ওকে, তারপরের প্রশ্ন। তারপরের প্রশ্ন 56। 56। 56 ছবি তুলে দিতে হবে বাবা। আমার যে বইটা আছে এটা আগের, ওটাতে সর্বোচ্চ আছে হলো 45 পর্যন্ত। 45, হ্যাঁ 45 এর পরে এমসিকিউ গুলো এখানে নাই। একটু ছবি তুলে দিতে হবে, তাহলে দ্রুত হবে।
তোমরা যাদের যে সমস্যা ওইটা একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিবা, সবাই একসাথে পেয়ে যাবে। ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে কত উঁচুতে লাফাতে পারবে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। একজন গার্ডিয়ান ফোন দিয়েছিল, এজন্য মিউট হয়ে গিয়েছিল। আচ্ছা, এখানে বলছে ভূপৃষ্ঠে একজন লোক 3 মিটার লাফাতে পারে, চন্দ্রপৃষ্ঠে কত উচ্চতায় বা উঁচুতে লাফাতে পারবে? হ্যাঁ, আমাদের যেটা জানতে হবে, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ থেকে কম না বেশি? কম। কতটুকু কম? 6/1 যদি 6/1 হয় তাহলে সে জায়গায় লাফাতে পারবে বেশি না কম? বেশি। বেশি, কারণ এই জায়গায় পৃথিবী আমাদের যে গড়ে টানছে সেই টানার কারণে আমরা যতটুকু লাভ দিতে পারি, এখানে বলছে একজন লোক 3 মিটার লাফাতে পারে, সম্ভব না। 3 মিটার লাফানো তো অনেক টাফ, 3 মিটার অনেক উঁচু, এমনি না, দৌড় দিয়ে হয়তো লাভ দিতে পারবে। যাই হোক, 3 মিটার লাফাতে পারে, তাহলে চন্দ্রপৃষ্ঠ যেহেতু 6/1 তাহলে চন্দ্রপৃষ্ঠকে লাভ দিতে পারবে তার 6 গুণ। তার কয় গুণ? 6 গুণ। 6 গুণ। তারপর স্যার তারপর 59 আর 61। 59 দাও, ছবি দাও, ছবি দাও, কারণ আমার কাছে এটা নাই। স্যার চাঁদের অভিকর্ষ ত্বরণটা 6/1 এই কারণে হচ্ছে 6 গুণ হচ্ছে লাভ দেওয়ার এই কারণে 6 গুণ হচ্ছে। যদি কোনো জায়গায় 3/1 হয় তাহলে 3 গুণ হবে, যদি 4/1 হয় তাহলে 4 গুণ হবে। জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রশ্ন আরেকটা আসছে, কত নম্বর বলেছো? স্যার 59 আর 61। 59 আগে দেখি। ভূপৃষ্ঠ হতে 1000 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত? পৃথিবী ব্যাসার্ধ। এইটা তো সহজ না? জি স্যার। g prime is equal to gm by r plus h whole square। এখানে h এর মান 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার কিন্তু 1000, তারপরে আবার 3টা শূন্য দিয়ে মিটার বানায় নিতে হবে। হয়তো তুমি মিটার বানাও নাই, কিলোমিটার গুলোকে মিটারে বানিয়ে তারপরে কাজটা করতে হবে। মান যা আসবে তাই। জি এর মান আমাদের জানা, এম এর মান পৃথিবীর ভর 6 × 10⁻²৪। 61 নাম্বার, একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, উক্ত গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 8 গুণ। গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের তুলনায় কত গুণ তা নির্ণয় করো। এখানে ভি ইকুয়াল টু √2gr। তাহলে আমরা যদি অন্য একটা গ্রহের কথা বলি, তাহলে ভি প্রাইম ইজ ইকুয়াল টু √g প্রাইম r প্রাইম। তাহলে ভি প্রাইম ডিভাইডেড বাই ভিই ইকুয়াল টু উপরে হবে √2g
প্রাইম আর প্রাইম ডিভাইডেড বাই √2gr। এবার মানগুলো বসিয়ে দেবে। এখানে জি প্রাইমের মান কত বলছে? জি প্রাইম ইজ ইকুয়াল টু 8g। এইখানে ব্যাসার্ধ বলেছে পৃথিবীর ব্যাসার্ধের, আর প্রাইম ইজ ইকুয়াল টু 2r। এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে বের করে ফেললো। স্যার 16 গুণ হওয়ার কথা না? 16 গুণ হওয়ার কথা কিনা? সবাই কথা দিয়ে কথা রাখে না বাবা। ভি প্রাইম ডিভাইডেড বাই ভি, দেখি 16 গুণ হওয়ার কথা থাকলে কথা রাখে না অনেকেই। যাই হোক, আমরা দেখি কথাটা। এটা কাটা যায়। জি প্রাইমের মান হচ্ছে 8g ইন্টু 2r, নিচে হবে জি আর। এই জি আর কাটা যায়, তাহলে ভিই প্রাইম ইজ ইকুয়াল টু 8 দুগুণে 16, রুট করলে হবে 4b। 4 গুণ, কথা দিয়ে কথা রাখে নাই, 4 গুণ হবে। জি স্যার। ওকে, ক্যালকুলেশনটা কমপ্লিট করো নাই আর কি, ধারণা করে বলছো 16 গুণ হওয়ার কথা। 8 দুগুণে 16। তারপর স্যার ওই যে 59 নাম্বারটা ছিল না, ওইখানে যদি জিএম বাই আর প্লাস এইচ স্কয়ার ওইভাবে করি তাহলে একটা মান আসে। আবার যদি জি সমান জিএম বাই আর স্কয়ার, আবার জি প্রাইম জিএম বাই আর প্লাস এইচ স্কয়ার, তারপরে দুইটাকে ভাগ করে দেই, তখন আরেক ধরনের মান আসে। স্যার দুইটার পার্থক্য মানে অনেক বেশি হয়, মানে 1 2 এরকম হয়। অনেক বেশি পার্থক্য হয়ে যায় এখানে। এখানে এরকম আগে স্যার আবার দেখছি অনেক সময় যে প্রশ্নে যদি পৃথিবীর ভর এম সমান না দেওয়া থাকে তাহলে ওরা এম ধরে না করে ওই আর আর এইচ দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ, করে ওইরকম করে। তুমি যখন না করলে খুব বেশি পার্থক্য হওয়ার কথা না, কারণ দুইটা তো একই সমীকরণ। এবার পার্থক্যটা কোন জায়গায় হয়? মনে করে এম এর মান হচ্ছে 5.98 লিখি 10⁻24, আবার 6 × 10⁻24, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, অনেক বড় একটা পার্থক্য, জানো না? 5.98 আর একটা হলো 6 × 10⁻24, এই দুইটার মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। দেখো 5.98 ইন্টু, কিন্তু সমীকরণ দুইটা একই, এটা লিখি, আবার 6 × 10⁻24, দুটার মধ্যে পার্থক্যটা অনেক বেশি। দেখো ধরে করলেও অনেক বেশি আসে পার্থক্য। জি স্যার, প্রায় 1 2 এরকম। প্রশ্নে আলাদা। এখানে দেখো, এখানে 2 × 10⁻22, এত কেজি বেশ কম হয়, যে এত কেজি। এই ভরটাও তো নগণ্য নয়, এই ভরের পার্থক্যের কারণে মূলত ওইরকম পার্থক্যটা হয়। তবে এখন যেটা সমাধান সেটা হচ্ছে, যদি ভর দেওয়া না থাকে তাহলে আমরা ওইভাবে করতে পারি। ওইভাবে করে দেখবো, এই যে এটা জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, আর জি প্রাইম ইজ ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। যেহেতু ভর দেওয়া নাই, তাহলে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবো। জি প্রাইম বাই জি ইকুয়াল টু, এখানে হবে আর স্কয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার। এখান থেকে আমরা বের করবো জি প্রাইমের মান কত হয়, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এবার ঠিক আছে? জি স্যার, একটা করলেই তো হয়। হ্যাঁ, তারপর স্যার 67 68। 67 68। হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন আছে, যেহেতু ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতা এবং ভূপৃষ্ঠের সমান্তরালে একটি নবযান কত দ্রুতিতে চললে যাত্রীরা ওজনহীনতা অনুভব করবে? পৃথিবীর ব্যাসার্ধে এত এবং এত, সমান্তরালে নবযান কত দ্রুতিতে চললে, কত দ্রুতিতে চললে সেটা কি হবে? বলছে যাত্রীরা ওজনহীন অনুভব করবে। কৃত্রিম উপগ্রহে যদি কেউ থাকে সেখানে তো ওজনহীন অনুভব করবে, সত্য না মিথ্যা? হ্যাঁ, এই জায়গায় ঘটনাটা হচ্ছে, উচ্চতা দেওয়া নাই, দেওয়া আছে হলো এটা আর এটা। পাম্প উচ্চতায় ভূপৃষ্ঠের সমান্তরালে নবযান কত দ্রুতিতে চললে, এই প্রশ্নটা উচ্চতার সাথে সাথে চেঞ্জ হবে। এখানে উচ্চতা বলছে নগণ্য,
ভি ইকুয়াল টু জিএম বাই আর প্লাস এইচ, এটা ছিল না? এটা কার বেগ? স্যাটেলাইটের বেগ। যখন স্যাটেলাইটটা আমরা এভাবে কি বলে পৃথিবীর চারদিকে ঘুরাবো, তখন সেটার মধ্যেও তো ওজন অনুভব করবে। কেন? পৃথিবীর আকর্ষণ বল এবং পৃথিবী থেকে বাইরের দিকে যে বল, দুটা বল হবে কি? সমান। দুটা বল হবে সমান। এবার এই জায়গায় আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি এই উচ্চতা অল্প হয় তাহলে আর এর সাথে কম্পেয়ার করলে সেটা হয়ে যাবে কত? জিএম বাই আর, দেখা যাবে না? জি স্যার। হ্যাঁ, এই সূত্র ব্যবহার করলে বেগের মান বেড়ে যাবে। এখানে বলছে যে অল্প উচ্চতায়, তার মানে নগণ্য উচ্চতায়। ক্লিয়ার? স্যার এই মানে স্যার নিচের লাইনটা কখন লিখতে পারবো, এইচ কে কি বললে? এখানে দেখো প্রশ্ন বলছে ভূপৃষ্ঠতে অল্প উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে অল্প উচ্চতায়, বেশি উচ্চতায় না। যদি অল্প উচ্চতায় হয়, মনে করো 100 মিটার, 200 মিটার, 500 মিটার, 1000 মিটার, 800 মিটার ধরলাম, তাহলে আর প্লাস এইচ সমান আর এর মান 6.4 ইন্টু 10⁶ প্লাস 800 মিটার ধরলাম। অল্প উচ্চতায় তা 800 মিটার ধরলাম। এবার এটার সাথে এটা যোগ করো, দেখো কত হয়। 6.4000, চারটা জিরোর পরে কোনো এইট আসে, এরকম 1 2 3 4 5 হ্যাঁ 6 ইন্টু 10⁶। তাহলে এটাকে আমরা 6.4 ইন্টু 10⁶ লিখতে পারি। জি স্যার। আর তখন এটা অল্প উচ্চতায় বলার কারণে আমরা এটা ব্যবহার করলাম। বেগের মান যা আসবে তাই। এবার হচ্ছে 68টা আমরা বলবো নাকি? 68 বলবো? জি স্যার। আর আপনি কি এটা বললেন যে কৃত্রিম উপগ্রহে এমনিতেই সবাই ওজনহীনতা অনুভব করবে? হ্যাঁ, কৃত্রিম উপগ্রহে এমনিতে ওজনহীনতা অনুভব করবে। যদি ওজনহীন অনুভব না করতো তাহলে কৃত্রিম উপগ্রহ ঘুরতে পারতো না। কথাটার মানে হচ্ছে এই, পৃথিবীর চারদিকে যে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে, পৃথিবীর চারদিকে যে কৃত্রিম উপগ্রহটা ঘুরছে, সেই কৃত্রিম উপগ্রহের পৃথিবীর দিকের বল আর পৃথিবীর বাইরের দিকের বল, দুটা বল সমান হলেই কেবল ঘুরতে পারে। দেখিয়েছিলাম, মনে আছে? জি স্যার। আর যদি সমান হয় তাহলে এটার উপর লব্ধি বল হচ্ছে 0। লব্ধি বল যদি 0 হয় তাহলে জি এর মান হচ্ছে 0। কি রাইট? জি স্যার। ওকে ওকে। এবার 68 নাম্বার। এত মিটার দূরত্বে অবস্থিত দুটি ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল এবং তড়িৎ বল উভয়ই ক্রিয়া করে। অভিকর্ষ বলের মান তড়িৎ বলের চেয়ে কত গুণ কম বা বেশি শক্তিশালী? অভিকর্ষ বলের থেকে তড়িৎ বল কত গুণ কম বা বেশি শক্তিশালী? কি করবা বলো? একটাই জি আর একটাই কে। কি করতে হবে? তোমরা স্থির তড়িৎ পড়েছো না? কোথেকে বলবো? আমরা তো মাত্র ষষ্ঠ অধ্যায় শেষ করলাম। আচ্ছা, F1 equal to G M1 M2 divided by D square. এখানে দূরত্ব বলা আছে, এটা হচ্ছে মহাকর্ষীয় বল। আর F2 equal to এটা FG দেয় আর এটা দেয় FE। এটা হবে 1/4πε0 Q1 Q2 divided by D square. এবার একটাকে আরেকটা দিয়ে কি করে দিবা? ভাগ করে দিবা। এখানে FE divided by FG, FE divided by FG যদি হয় তাহলে এটা তো ধ্রুবক, এটাকে আমি কে ধরি, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে আর কি। কে Q1 Q2 divided by G M1 M2। ইলেকট্রন দুইটার ভর বসাবা, ইলেকট্রন দুইটার চার্জ বসাবা। কে এর মান হচ্ছে 9 × 10⁹। তোমরা জানো জি এর মান কত? 6.67 × 10⁻⁷। তাহলে এখান থেকে বের হয়ে যাবে একটার কাছে কত গুণ শক্তিশালী।
স্যার তড়িৎ কে বলের এর মান কি? কে এর মান হচ্ছে 9, কে এর মান হচ্ছে 9 × 10⁹ পার কুলম্ব স্কয়ার। ওকে, তবে এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কোনটা কার কত গুণ, অভিকর্ষ বলের মান তড়িৎ বলের কত গুণ, তাহলে উল্টা করে লিখতে হবে Fg divided by Fe equal to Gm1m2 divided by K Q1 Q2। অভিকর্ষ বলের মান তড়িৎ বলের কত গুণ, এই মানটা যেটা হবে সেটার সাথে Fe টা গুণ হবে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে কত গুণ। এই বিষয়টা গুরুত্বপূর্ণ, না হলে ব্যাস লেগে যাবে। অভিকর্ষ বলের মান আমাদের বের করতে হবে, তড়িৎ বলের কত গুণ। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। লাইন কেটে গেছে? কেটে যায় নাই তো? কয় মিনিট আছে? ওকে, 69 নাম্বার। কোন একটি গ্রহের ব্যাসার্ধ 70। পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। কত নাম্বার? 70। জি স্যার। আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন, কোন স্থানে বস্তুর ওজন কি হতো? পৃথিবীর ঘূর্ণন তোমরা কি আমাকে শুনতে পাও? জি স্যার। এবার পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠে কোন স্থানে বস্তুর ওজন, ঘূর্ণন না থাকলে জি এর মান বাড়তো নাকি কমতো? বাড়তো। যদি ওজন বাড়ে, যদি জি এর মান বাড়ে তাহলে ওজনও বাড়তো। যদি জি এর মান বাড়ে তাহলে ওজনও কি হইতো? বেড়ে যেত। বেড়ে যেত। কিন্তু এইটা নিয়ে একটু কনফিউশন আছে, আমি জানি। সেটা হচ্ছে এক এক বইয়ে দেখবা এখানে লেখা আছে অপরিবর্তিত থাকবে, ওজন অপরিবর্তিত থাকবে, এটা উত্তর দেওয়া আছে কোনো কোনো বইয়ে। আবার কোনো কোনো বইয়ে দেওয়া আছে হচ্ছে ওজন বৃদ্ধি পাবে। কোনটা হবে? আসলে এই জায়গায় পরিবর্তনটা হচ্ছে খুব নগণ্য, পরিবর্তনটা খুব নগণ্য। এই জন্য অনেক বই লেখা অপরিবর্তিত থাকবে। কিন্তু বাস্তবে যদি গুণনটা থেমে যায়, যদি গুণন থেমে যায়, তাহলে আমরা যে পড়েছিলাম আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ, তোমাদের মনে নাই? জি স্যার। আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণ পড়েছি, মনে নাই? জি স্যার আছে। জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে এই জায়গায় বিভিন্ন অক্ষাংশে অর্থাৎ বিভিন্ন কোণে যদি বস্তু থাকে তাহলে সেই জায়গায় জি ল্যামডার মান বিভিন্ন রকম হয়। তাহলে এটা মূলত গুণনের জন্য হয়। যদি গুণন না থাকতো তাহলে সব জায়গায় জি ল্যামডা আর জি দুইটা কি থাকতো? সেম থাকতো। কথাকে আমি বুঝাতে পেরেছি নাকি পারিনি? জি স্যার। ওকে, তারপর স্যার হ্যাঁ বলো। 73 83 স্যার, এই দুইটাতেই স্যার প্রশ্ন করছে। 73-এ যে বিষুব রেখায় যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয় তাহলে বিষুব রেখায় জি এর মান কেমন হবে স্যার? এখানে দিছে বৃদ্ধি পাবে। আর 83-তে বলছে মেরু অঞ্চলে জি এর মানে কিরূপ পরিবর্তন হবে, এখানে বলছে স্যার অপরিবর্তিত থাকবে। মেরুর মান অপরিবর্তিত থাকবে। গুড, মেরুর মান অপরিবর্তিত থাকবে। কেন? কারণ মেরুতে এই যে এটা মেরু, উত্তর মেরু বা দক্ষিণ মেরু যাই হোক, মেরুতে এখানে ল্যামডার মান 90 ডিগ্রি। ল্যামডার মান 90 ডিগ্রি হলে এখানে কি থাকবে? অপরিবর্তিত থাকবে। আর বিষুব অঞ্চলের ক্ষেত্রে এটা যদি গুণন থেমে যায় তাহলে বিষুব অঞ্চলের ক্ষেত্রে ওজনটা বেড়ে যাবে। কারণ এই জায়গায় ল্যামডার মান হবে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে এটার একটা মান থাকবে। আর মান থাকলে এই জায়গায় জি এর মানটা কি হয়ে যাবে? কমে যাবে যখন গুণনরত অবস্থায় আছে। কিন্তু যদি গুণনটা থেমে যায় তাহলে এই জি ল্যামডা জি এর সমান হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। তারপর স্যার আরেকবার এখানে একটু বলবেন?
মানে কোনটা বলবো আরেকবার বলো। স্যার এই যে মেরু অঞ্চলে কেন জি এর মান অপরিবর্তিত থাকবে? ওকে, ঠিক আছে। মেরু অঞ্চলে ল্যামডার মান কত বলো? মেরু অঞ্চলে 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এইখানে জি ল্যামডার মান কত হয়? তাহলে জি এর সমান হচ্ছে। জি এর সমান হয়। তার মানে মেরু অঞ্চলে ঘূর্ণনের কোনো প্রভাব নাই, ঘুরলেও যা না ঘুরলেও তা। কথা কি ক্লিয়ার? ওকে, কিন্তু বিষুব অঞ্চলের ক্ষেত্রে যখন ঘুরতে থাকবে তখন এই সূত্র কার্যকর, আর যখন স্থির হয়ে যাবে তখন এই সূত্র কার্যকর। ক্লিয়ার? জি স্যার। ওকে, পরের প্রশ্ন কত নম্বর করেছো? 91 92। 91 92। ভূপৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড হলে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য মুক্তিবেগ হবে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য মুক্তিবেগ মুক্তিবেগের যে সূত্র সেটা দেখি, v √2gr, এটা না? জি স্যার। ওকে, এবার এখানে যেটা বলছে সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য মুক্তিবেগ। আমরা এতদিন যে মুক্তিবেগ পড়েছি সেটা কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। এবার 60 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর জন্য মুক্তিবেগ, এখন এটাকে 90 ডিগ্রি বলা যায়, আবার হচ্ছে তোমার 0 ডিগ্রিও বলা যায়। যদি বলে লম্বের সাথে কত ডিগ্রি কোণে, তাহলে 0 ডিগ্রি কোণে। অর্থাৎ লম্ব বরাবর আমরা নিক্ষেপ করেছি এতদিন, লম্ব বরাবর গেলে মুক্ত পথটা হয় কম, সরি অতিক্রান্ত দূরত্বটা কম লাগে, অর্থাৎ এর কম দূরত্ব অতিক্রম করলেই রেঞ্জের বাইরে চলে যেতে পারে। কিন্তু যদি 60 ডিগ্রি কোণে হয়, 60 ডিগ্রি কার সাথে সেটা কিন্তু বলে নাই। যদি ভূমির সাথে হয়, ধরে নিলাম ভূমির সাথে, এটা যদি ভূমি হয়, ভূমির সাথে 60 ডিগ্রি কোণে যদি হয়, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের সম্পূর্ণ অংশটা কার্যকর হবে না, হবে কি? স্যার একটু আরেকবার কথা বলবেন। আবার বলছি, এখান থেকে লম্ব বরাবর যাবে, তখন অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? সোজা নিচের দিকে। কোন দিকে কাজ করে বলো? সোজা নিচের দিকে। এইবার যদি আমরা ভূমির সাথে ধরে নিলাম, ভূমির সাথে অঙ্কের প্রশ্ন অনুসারে, মানে প্রশ্ন যেটা বলা সে অনুসারে ধরে নিলাম এখানে 60 ডিগ্রি কোণে আমরা নিক্ষেপ করব, তাহলে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করার সময় অভিকর্ষ ত্বরণ তো কাজ করবে হচ্ছে নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। সারা নিচের দিকে। এটা সত্য না মিথ্যা? জি স্যার, সত্যি। এটা সত্য। তাহলে এই জায়গায় যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে এই জায়গায় কয় ডিগ্রি কোণ হবে? 30 ডিগ্রি কোণ হবে। এবার এই বরাবর হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, তাহলে এইটা যাচ্ছে এই বরাবর, খাড়া উপরের দিকে যাচ্ছে না, তাহলে তার বিপরীত দিকে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? জি cos 30 ডিগ্রি। এদিকে কত হবে? জি cos 30 ডিগ্রি। জি cos 30 ডিগ্রি। যদি এটা হয়, তাহলে এই জি এর জন্য আমরা দেখব এখানে মুক্তিবেগের মানটা কত হয়। এখানে যা হবে সেটাই হবে মুক্তিবেগের মান। এখানে সবগুলো তো একসাথে সম্ভব না। 11.2 কিলোমিটার পার সেকেন্ড বলছে, 11.2 ইন্টু 10⁻³ তাহলে প্রথমটা যদি ভুল হয় পরের দুইটা ঠিক হবে। কিন্তু এই জায়গায় আবার আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ওনারা, সেই ব্যাখ্যাটা অন্যরকম। কিরকম?
যেভাবে নিক্ষেপ করে 11 পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু এই ব্যাখ্যাটা আসলে এখানে 100% সঠিক নয়। কারণ যখন তুমি এই অ্যাঙ্গেলে নিক্ষেপ করবা 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 70 ডিগ্রি, অন্য কোনো অ্যাঙ্গেলে যখন তুমি নিক্ষেপ করবা, তখন কিন্তু মুক্তি বেগ যেটাকে বলছে, সেই বেগে সে অভিকর্ষ স্তরণের বাইরে, অর্থাৎ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে নাও যেতে পারে। সে কি করতে পারে, তখন সেটা একটা কৃত্রিম উপগ্রহে পরিণত হয়ে যেতে পারে যখন এই অ্যাঙ্গেলে তুমি এটাকে নিক্ষেপ করবা। এখানে প্রশ্নটা কোথাকার প্রশ্ন দেখি তো, এই প্রশ্নটা কোথাকার প্রশ্ন, বইয়ের? জি স্যার, কোনো জায়গায় আসে নাই স্যার। কোন জায়গায় আসে না, এই প্রশ্নটাতে ইয়ে আছে, ঝামেলা আছে। এখানে এখানে কিন্তু উত্তর দেওয়া মনে হয় 2 আর 3 দুইটা, তাই না? এই ব্যাখ্যাটা এখানে সঠিক নয়। জি স্যার। এরপরটা বলো, এই ব্যাখ্যাটা এখানে সঠিক হবে না। 92, ভূপৃষ্ঠে মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কোন গ্রহের ব্যাসার্ধ যদি পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ হয় এবং ভর পৃথিবীর ভরের 8 গুণ হয়, তবে সেখানে মুক্তিবেগ। এত সহজ জিনিস, কি সমস্যা এটার? কি ছিল? 2gm/r, এটা না? টু জিএম প্রাইম বাই আর প্রাইম, ওই আগের মতোই বসাবা, ব্যাসার্ধ দ্বিগুণ বসাবা, ভর 8 গুণ বসাবা, বসানোর পরে একটাকে আরেকটা দিয়ে ভাগ করবা, মুক্তিবেগ বের হয়ে যাবে। তারপর 97-98 স্যার। 97-98 কোথায় আছে দিয়েছ? এই এতগুলো অবজেক্টিভ আছে এখানে, সারছি। বলো, প্রশ্ন দাও, প্রশ্ন দাও, আমার কাছে প্রশ্ন নাই। প্রশ্ন না দিলে আমি পারবো না তো। মনে হয় শেষের দিকে, ওইদিকে উত্তর দেখা যাচ্ছে। 97, যদি অভিকর্ষ ত্বরণ জি পর্যায়কাল কি হয়, তবে কোন লেখচিত্রটি সঠিক? অভিকর্ষ ত্বরণ জি আর পর্যায়কাল যদি কি হয়, এটা কিসের ক্ষেত্রে তাও তো বলে নাই। কার পর্যায়কাল? আমি যদি সরল দোলক ধরি t = 2π√L/g, তাহলে এইখানে t² = 4π² L/g, t² সমানুপাতিক 1/g। তাহলে এখানে যদি t² আর g এর গ্রাফ দেখি, আমরা t² আর g এর গ্রাফ যদি দেখি, তাহলে কেমন হবে বলতো? g এর মান বাড়ার সাথে সাথে এটার গ্রাফ এইভাবে কমতে থাকবে, এদিকে হচ্ছে g ইনভার্স। এটা হলো খ নাম্বার উত্তর। স্যার একবার বলবেন? আরেকবার বলুন, এই সরল দোলকের সূত্রটা জানো? t = 2π√L/g। জি স্যার। ওকে, স্কয়ার করে দিলাম। তারপরে এল আর 4π² যদি ধ্রুবক হয়, তাহলে t² সমানুপাতিক 1/g লেখা যায়। জি। ওকে, এবার জি এর মান বাড়লে t² এর মান আস্তে আস্তে কমতে থাকবে না? ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক। জি স্যার। আর ব্যস্তানুপাতিকের গ্রাফই হলো এটা, এটা বাড়তে থাকলে এটার মান কমতে থাকবে। 98, পৃথিবীর আকার হঠাৎ ছোট হয়ে এর ব্যাসার্ধ পূর্বের অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হবে। পরিবর্তিত মান পূর্বের মানের কত গুণ? পরিবর্তিত মান পূর্বের মানের কত গুণ? হঠাৎ সংকুচিত হয়ে যাবে, ভর ঠিক থাকবে, তার মানে ব্যাসার্ধটা হয়ে যাবে অর্ধেক। ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ g = gm/r², এটা না? কথা বলো, জি স্যার। এটা তো? তাহলে 4 × gm/r²। তাহলে এইখানে যেটা হবে, পরবর্তীতে g' হয়ে যাবে 4 × g, তার মানে আগের g এর 4 গুণ হয়ে যাবে।
পৃথিবী এরকম হওয়ার সুযোগ নাই। কত নম্বর? অ্যান্সার 95 হচ্ছে স্যার 2 গুণ দেওয়া, কয় গুণ দেওয়া? 2 গুণ। অর্ধেক হলে অভিকর্ষ ত্বরণের মান প্রদত্ত মান পূর্বের মানে কত গুণ? 4 গুণ হবে, 4 গুণ হবে। 2 গুণ দেওয়া ভুল করে দেওয়া, স্কয়ার আছে তো, 4 গুণ দেওয়া, এটা হয়তো ভুল করে দিয়েছে আর কি। যাই হোক, 95 এখানে তো দেখা যাচ্ছে না, 95 আমাকে দেখাইতে হবে, তো ছবি দিয়ে দেখাইতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না, কেউ ছবি তুলে দিলে আমি দেখতে পাবো আর কি। 92 দেখতে পাচ্ছি, আবার 96, 97, 98 দেখতে পাচ্ছি। আমরা আজকে নতুন অধ্যায় যাবো না? দিয়েছো? কোথায় দিয়েছো? ওকে, হ্যাঁ দিয়েছো। গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে শুধু ঘুরে যায় মনটা। গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে এটি কোন নীতির সরাসরি ফল? আচ্ছা, শক্তি সংরক্ষণ নীতি, ভরবেগের সংরক্ষণ নীতি, ভরের সংরক্ষণ নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। আচ্ছা, উত্তর দেওয়া 3। উত্তর দেওয়া কি? 3? জি স্যার। হ্যাঁ, এরকম ছিল, একটা গ্রহ এইভাবে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই জায়গায় তাই। এখানে ক্ষেত্রফল যা হবে এখানেও ক্ষেত্রফল হবে তাই। শক্তির সংরক্ষণ নীতি, শক্তির সংরক্ষণ নীতি এই জায়গায় ঠিক। শক্তি অবশ্যই সংরক্ষণশীল থাকে, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, ঠিক আছে, কিন্তু এই জায়গায় ওই নীতিটা কার্যকর নয়। ভরবেগের সংরক্ষণ নীতি, এখানে ভরবেগ তো সমান থাকছে না, থাকছে কি? এই জায়গায় গ্রহের ভর মনে করলাম 2000 কেজি, এখানে ভর 2000 কেজি এবং এখানে একটা বেগ আছে, তাহলে এখানে ভরবেগ যা, এখানে গিয়ে তো ভর সেম থাকে কিন্তু বেগের মান কমে যায়, বেগের মান কমে যায় না? জি স্যার। হ্যাঁ, বেগের মান কমে যায়, তাহলে দুই জায়গায় ভরবেগ সংরক্ষিত থাকে না। এবার ভরের সংরক্ষণ নীতি, ভর তো সব জায়গায় সংরক্ষিত আছে এখনো, যতদিন না পর্যন্ত আমরা আধুনিক পদার্থবিজ্ঞান পড়ি। আধুনিক পদার্থবিজ্ঞান পড়লে সে জায়গায় ভর পরিবর্তন হয়ে যায়। তো এখানে বলছে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি, তোমাদের এখানে উত্তর দেওয়া। কৌণিক ভরবেগের সূত্রটা কি? L = PR = mvr, এটা না সূত্র? জি স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখো, যখন ব্যাসার্ধ কম তখন বেগের মান বেশি, আর যখন কম বেগের মান তখন বেশি, রাইট? জি স্যার। আর যখন বেশি তখন বেগের মান কম। এটা এমন ভাবে ব্যালেন্স করে যেন কৌণিক ভরবেগটা কি থাকে? একই থাকে। জি স্যার, বুঝতে পারছি। এই জন্য বলা হচ্ছে এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি মেনে চলে। স্যার হুম, স্যার 45 ডিগ্রি অক্ষাংশকে অভিকর্ষ ত্বরণের আদর্শ মান ধরা হয় কেন? 45 ডিগ্রি অক্ষাংশকে অভিকর্ষ ত্বরণের মানের আদর্শ মান ধরা হয় কেন? দেখো, এই জায়গায় মান হচ্ছে সর্বোচ্চ, আর এই জায়গায় মান হচ্ছে সর্বনিম্ন, তাহলে এর মাঝামাঝি কোনো একটা অবস্থানে আমরা কি ধরবো? এভারেজ মান। জি স্যার। তাহলে কয় ডিগ্রি অক্ষাংশ হবে? 45। 45। স্যার এটা কি পড়াইছিলেন স্যার, যে v সমান সমান -mr/g আর u সমান সমান -gm/r? এটা কি? স্যার যে মহাকর্ষীয় বিভব শক্তি। মহাকর্ষীয় বিভব পড়াইছি না? v = -gm/r। -gm/mg/r। gm/mg/r মানে বুঝলাম না।
স্যার এখানে দুইটা এম কোনটা? দিচ্ছে স্যার 405 পৃষ্ঠা 405 পৃষ্ঠা কি থিওরির মধ্যে নাকি প্রশ্নের মধ্যে, কোনটার মধ্যে? স্যার স্যার 6.11 এর আগে 6.11 এর আগে 6.11 ও মহাকর্ষীয় বিভব শক্তি, এটা বলছো তুমি? জি স্যার আচ্ছা, এখানটা কি বলছে? এম ধরনের একটি বস্তুকে আর দূরত্বে কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব বি হচ্ছে অসীম থেকে একক বর্গে ওই বিন্দুতে আনতে কৃত কাজ। একে মহাকর্ষীয় বিভব আমরা বলেছি না -gm/r। জি স্যার মানে নিচেরটা বলতেছি স্যার ইউ সমান সমান। আচ্ছা, এটা হচ্ছে এম ভরের বস্তু থেকে আর দূরত্বে কোন বিন্দুতে একক ভরের বিভব শক্তি। একক ভরের বিভব শক্তি এটা। একক ভরের বিভব শক্তি আমি বলিনি, আমি যেটা বলেছি v = -gm/r। এই বিটা কি? এটা আসলে কিছুই না, এটা আমাদের আলোচনার মধ্যে ছিল। এটা একটা বস্তু এম ভরের, আর এটা হলো তার মহাকর্ষীয় ক্ষেত্র। অসীম থেকে মহাকর্ষীয় ক্ষেত্রের এই বিন্দুতে 1 কেজি ভরের একটা বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ কি করতে হয়, কথা বলো। কাজ করতে হয়। যে পরিমাণ কাজ করতে হয় সেই কাজই হচ্ছে এই বিন্দুর মহাকর্ষীয় বিভব। তার মানে কাজই মহাকর্ষীয় বিভব। কথা কি সত্য না মিথ্যা? সত্যি স্যার। তাহলে কাজই শক্তি, শক্তি কাজ, এটা আমরা জানি তো। জি স্যার। মহাকর্ষীয় বিভব না বলে এখানে বলেছে এই বিন্দুর মহাকর্ষীয় বিভব শক্তি হচ্ছে এটা। এবার এটা কতটুকুর জন্য? 1 কেজি ভরের জন্য, যেটাকে মহাকর্ষীয় বিভব বলা হয়। কতটুকু ভরের জন্য? 1 কেজি ভর। যদি m কেজি ভর রাখি এখানে, তাহলে এই বিভব শক্তির মানটা কত হবে? বিভবের মান কত হবে? এখানে গুণ হবে -gm/r × m। এটা হলো 1 কেজির জন্য। এটা কয় কেজির জন্য? 1 কেজি। অন্যভাবে বলতে পারি v = w/m, তোমরা জানো। তাহলে w = mv। এই যে এটা যদি আমি w দেই তাহলে কি হবে এখানে? mv। তাহলে m গুণ করলাম ইনটু v -gm/r। এইটাই লেখা আছে মহাকর্ষীয় বিভব শক্তি হিসেবে। কথা কি ক্লিয়ার? জি স্যার এটা ওই আলোচনার আমাদের এর মধ্যে ছিল, প্রতিবেদনের ভিতরে ছিল। তার বইয়ে একটা জায়গায় লেখা ছিল যে আকর্ষণ বলের দিকে সরণ হলে বিভব পার্থক্য ঋণাত্মক এবং আকর্ষণ বলের বিরুদ্ধে সরণ হলে বিভব পার্থক্য ধনাত্মক হবে। স্যার আপনি না বলছিলেন যে বিভব এই জিনিসটা স্কেলার রাশি আর দিকের উপরে নির্ভর করে না? বলেছিলাম, এই বলেছিলাম। জি মনে করো, স্যার। আমি একটু মনে করিয়ে দিই, সমস্যা নাই। আমি এখানে বলেছিলাম মহাকর্ষীয় বিভব হচ্ছে স্কেলার রাশি। বলো কি রাশি বলেছিলাম? স্কেলার। স্কেলার রাশি। এবার এরপরে বলেছিলাম আবার মহাকর্ষীয় বিভব হচ্ছে কাজের মান। কার মান? কাজের মান। কাজের মান। কাজ ধনাত্মক হয় ঋণাত্মক হয় বলেছিলাম। জি স্যার। কাজ ধনাত্মক হয় ঋণাত্মক হয়, কোন কাজ হবে আমরা জানি না। এই মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে যে কাজ হবে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে যে কাজ হবে, সেটা আমাদের মনে রাখতে বলেছিলাম। যেই বিন্দুতে নিব সেই বিন্দুর বিভব বসবে আগে, আর যে বিন্দু থেকে নিব সেই বিন্দুর বিভব বসবে পরে। যেমন উদাহরণ দেই, w = m v/o - vd, মনে পড়ে? জি স্যার। ও বিন্দু, যে বিন্দুতে নিব সেই বিন্দুর বিভব বসবে আগে। এবার এটা করতে গিয়ে কাজ কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে আমার দেখা দরকার নাই, আমি কথা বলেছিলাম। দেখা তো মনে পড়ে কিনা? জি স্যার মনে পড়ছে। এইটাকেই তারা বইয়ের ভাষায় লিখেছে যে ওই দিকে গেলে ধনাত্মক কাজ হবে বা ধনাত্মক বিভব হবে, উল্টা দিকে গেলে ঋণাত্মক বিভব হবে। এটা বইয়ের ভাষায় বলেছে, আর আমার ভাষাটা ছিল এরকম। কি জি কথা কি স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, মিলাই দিলাম। ঠিক আছে,
তারপর আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো বলো। স্যার, এখানে বলা হচ্ছে যে ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। স্যার এখানে ডিভি হ্যাঁ। বাই ডিআর কেন হলো বুঝছি, কিন্তু স্যার মাইনাসটা কেন হলো এটার ব্যাখ্যাটা কি দিয়েছিলেন মনে করতে পারছি না স্যার। আচ্ছা, মানে ই সমান মাইনাস জিবি বাই টিআর, এটা জি স্যার এটা। হ্যাঁ, ই সমান মাইনাস জিবি বাই ডিআর। এই জায়গায় আমরা বলেছিলাম যে ভি যেটা দেওয়া আছে মান, ভি ভি এর মান হচ্ছে মাইনাস জিএম বাই আর, এটা না? জি স্যার। ভি এর মানটা কি? ভি এর মানটা কি? মাইনাস জিএম বাই আর আর। এবার মাইনাস জিএম বাই আর কে তুমি যদি একবার ডিফারেন্সিয়েট করো তাহলে দেখবে ই পেয়ে যাবা। জি স্যার। স্যার এজন্য কি এখানে মাইনাসটা? এই জন্য এখানে মাইনাসটা। ই এর মান আসলে মাইনাস দিয়ে কি বোঝায়? ই হচ্ছে প্রাবল্য, ই দিয়ে কি বোঝায়? প্রাবল্য। বলো ই কি? প্রাবল্য। প্রাবল্য স্কেলার নাকি ভেক্টর? স্যার প্রাবল্য হচ্ছে ভেক্টর। প্রাবল্য হচ্ছে ভেক্টর, তার মানে তার একটা দিক আছে। আর ই দিয়ে বোঝায় আকর্ষণ ধর্মী। ই দিয়ে কি, সরি ই দিয়ে না, মাইনাস দিয়ে। মাইনাস দিয়ে কি বোঝায়? আকর্ষণ ধর্মী। আকর্ষণ ধর্মী। জি স্যার। তারপর আর কারো প্রশ্ন? একটা কোশ্চেন আমি হ্যাঁ করো, তাড়াতাড়ি করো, আমি তো অনেক আগ্রহ নিয়ে। 6 নাম্বার একটু বুঝা দিবেন পয়েন্ট স্যার। 6 এর বলো বলো, 6 নাম্বার, কিসের মধ্যে? 6 নাম্বার 6 এর মানে সৃজনশীল? স্যার না, সেট 2 স্যার, 417 পৃষ্ঠা। সেট 2, সেট 2, জি স্যার। সেট 2 বলতে কি বলে এইগুলো আমি ঠিক আমার এখানে সেট 2 তো পাচ্ছি না। আচ্ছা, কি কি ধরনের প্রশ্ন এটা? কি সিঙ্গেল প্রশ্ন না সিকিউর মধ্যে? স্যার সিঙ্গেল প্রশ্ন স্যার, সিকিউর মতোই স্যার, মানে উদাহরণ প্রশ্ন, সেই গাণিতিক সমস্যাগুলি। ও উদাহরণের মধ্যে? মানে স্যার এই কি বলে স্যার, যে গাণিতিক উদাহরণ স্যার আছে না স্যার, ওইটা। গাণিতিক সমস্যা দেয়া আছে মানে জি। কত নম্বর এমসিকিউ পৃষ্ঠা এর আগে তোমাদের পিছনে? স্যার, এমসিকিউ এর আগে। এমসিকিউর আগে, আচ্ছা। ও আচ্ছা, বুঝছি। কত কত নম্বর প্রশ্ন বলছো? স্যার এই যে 6 এর 6.6 এর খ। 6.6 এর খ। ও আচ্ছা, বুঝতে পেরেছি, পেয়েছি। 6.6 এর পৃথুলা ও মিথিলা দুই বোন, এটা? জি স্যার। ওকে, সবাই দেখো 6.6 মানে গাণিতিক উদাহরণ, আসলে গাণিতিক সমস্যা না, ভিতরে না, আর আগে। পৃথুলা ও মিথিলা দুই বোন মহাজগৎ নিয়ে গল্প করছিল। পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া নিয়েও তারা আলোচনা করছিল। মহাজগৎ নিয়ে আলোচনা করতেছে, আবার ঘূর্ণন ক্রিয়া নিয়ে আলোচনা করতেছে। এখানে খ নাম্বারে বলছে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোন বস্তুর ওজনের কি রূপ পরিবর্তন হবে? এখানে বলছে পৃথিবীর আবর্তন বন্ধ হলে নিরক্ষীয় রেখায় অবস্থিত কোন বস্তুর ওজনের কিরূপ পরিবর্তন হবে? নিরক্ষীয় রেখা কি সেটা বলো আগে। কি কথা বলো? বিষুব রেখায় নিরক্ষীয় রেখা, যদি তাই হয় তাহলে ল্যামডার মান কত হবে? 0 হবে। যদি ল্যামডার মান 0 হয় তাহলে সেই জায়গায় এই সূত্রটা ব্যবহার করতে হবে আর কি। জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। তাহলে এখন পৃথিবীর গুণন আছে নাকি নাই? বর্তমান অবস্থায় পৃথিবীর গুণন আছে নাকি নাই? কথা বলে না ছেলেমেয়েরা, কথা না বললে আছে, বলতে হবে তো। বর্তমান অবস্থায় পৃথিবী গুণন আছে, আর নিরক্ষীয় রেখার ক্ষেত্রে ল্যামডার মান হচ্ছে 0। তাহলে জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এইখান থেকে জি এর মান পাওয়া যাবে। বলো জি এর মান পাওয়া যাবে কিনা? বলো না। জি স্যার, পাওয়া যাবে। পাওয়া যাবে।
এবার যদি গুণন না থাকে, গুণন এটা তো আলোচনা হয়ে গেছে অলরেডি। না থাকলে, গুণন না থাকলে এখানে জি ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে সরাসরি জি ল্যামডা ইকুয়াল টু কি হয়ে যাবে? জি এর সমান। জি এর সমান। তাহলে জি ল্যামডা প্রাইম গ্রেটার দেন হবে জি ল্যামডা, মানে এটা হবে এটা থেকে বড়। তার মানে গুণন যখন বন্ধ হয়ে যাবে তাহলে কোন একটি বস্তুর ওজন বৃদ্ধি পাবে। ওজন কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। তারপর স্যার যে লাস্ট ম্যাথটা স্যার, কোনটা? স্যার যে 6.23 6.23 6.23 13 আছে, 23 আছে কিনা জানি না, 16 আছে, 18 পাইছি। আমার এখানে আছে 18 পর্যন্ত। আমার যে স্যার বইটা এটাতে 18, একটু ছবি তুলে পাঠাও। স্যার জড়তা ভর আর মহাকর্ষীয় ভর এই দুটো জিনিস কি আলাদা? ইসাক স্যারের বইয়ে 419 নাম্বার পৃষ্ঠায় এটা দেখছি যে দুইটা আলাদা আলাদা করে দেওয়া, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আরেকবার বলো কি কি। জড়তা ভর আর মহাকর্ষীয় ভর। জড়তা ভর আর হচ্ছে মহাকর্ষীয় ভর। জড়তা ভর আর মহাকর্ষীয় ভর এই দুটো তো একই। যদি তোমার ওই গতিশীল অবস্থায় ভর বলে তাহলে এটা আলাদা হয়। গতিশীল অবস্থায় ভর যদি বলে সে জায়গায় ভরটা আলাদা হয়, কিন্তু জড়তা ভর আর মহাকর্ষীয় ভর এই দুইটা ভর তো একই। না স্যার, সেটাই ভাবতেছিলাম দুইটা আলাদা আলাদা করে দেওয়া তো, তাই জিজ্ঞাসা করি। দুইটা একই। আচ্ছা, এখানে প্রশ্নটা দিয়েছে আমাকে, তোমরাও নিশ্চয়ই পেয়েছো। ভূপৃষ্ঠতে খাড়া উপরের দিকে একটি রকেট এত কিলোমিটার পার সেকেন্ড গতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। এত দ্রুতিতে উৎক্ষেপণ করা হলে কি প্রশ্ন করেছে এটা? ভূপৃষ্ঠতে খাড়া উপরের দিকে একটি রকেট 5 কিলোমিটার পার সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় পৌঁছাবে সেটা বের করতে বলেছে। এই প্রশ্নটার একটা সমাধানও তোমার এখানে দেওয়া, কিন্তু এই সমাধানটা আমি এটা দেখে নেই এটা আসলে কি বলেছে প্রশ্নটা। কারণ রকেটের ক্ষেত্রে তুমি যেই বেগে নিক্ষেপ করলা ভূপৃষ্ঠ থেকে, সেই বেগে এই যে চলতে থাকবে, ঘটনা কিন্তু এরকম না। এরকম এই তোমরা রকেট সম্পর্কে তো ধারণা রাখো না? জি স্যার। রকেটের ক্ষেত্রে কিন্তু আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বস্তু আর রকেট দুইটা এক না। নিক্ষিপ্ত বস্তুর পদে আর তার বেগ বৃদ্ধি করার কোনো সুযোগ নাই, কিন্তু রকেটের ক্ষেত্রে কি, তার যে গ্যাস নির্গত হয় এই গ্যাস নির্গত হওয়ার জন্য তার কি হইতে পারে, তার বেগ জেনারেট হইতে পারে, অর্থাৎ পরেও গিয়ে তার বেগ আরো বাড়তেও পারে। তো সেই ক্ষেত্রে অঙ্কটা একটু ঝামেলা আছে। এখানে রকেটের ভরও দেওয়া নাই, কত উচ্চতায় উঠবে সেটা শুধু বলেছে। ভূপৃষ্ঠ থেকে এত বেগে নিক্ষেপ করা হলো, এটা পূর্ণাঙ্গ ইনফরমেশন কিনা আমি একটু দেখে নেই, তারপরে তোমাদের জানাচ্ছি। এটার উত্তর আমি এখন দিচ্ছি না, এটা আমি নিজেই বুঝে নেই, তারপর উত্তর দিব। তারপরে প্রশ্ন,
আর কোনো প্রশ্ন? আমির হোসেন স্যারের বই, নতুন বই আমার কাছে আছে, সমস্যা নাই। বলো কত নাম্বার পেজে? 456। 456 নাম্বার পেজে চলে যাই। 456 তো আমার নতুন বই পদক্ষেপ। ও সরি, 456। 456 আমি চলে যাচ্ছি। আচ্ছা, কি প্রশ্ন ছিল বলো তো? হ্যাঁ 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 হ্যাঁ। একটা জিরো আসে আর একটা উচ্চতায়। আর এটা একটা জিরো আসে আর একটা হচ্ছে কত বলছো? 5.5 এটা ব্যবহার করা হয়েছে। ওকে, এবার ঘটনাটা হলো উচ্চতার দিকে যখন তুমি যাবা, জি এর মান কখনোই জিরো হয় না। জি এর মান কখনোই কি হয় না? জিরোর কাছাকাছি হয়। জি এর মান কখনোই জিরো হয় না, জিরোর কাছাকাছি হয়। আর সেই ক্ষেত্রে এই জায়গায় দেখো 1 - 2 এই সমীকরণটা যেখান থেকে তৈরি করা হলো ওইখানে হচ্ছে কি বলে দ্বিঘাত সমীকরণের বিস্তার বা দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার ঘটানো হয়েছিল। আর এরপরে আরো অনেকগুলো মান ছিল, সেগুলো বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে না? সেগুলো বাদ দিয়ে শুধু এতটুকু রেখেছিল। তাহলে এটা অ্যাকুরেট না। অ্যাকুরেট এটা জিএম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এটা দিয়ে যেটা বের করবো সেটা অ্যাকুরেট হবে। কারণ জি এর মান কখনোই জিরো হয় না, জিরোর কাছাকাছি হয়। তো এটা দিয়ে উত্তর যদি এমসিকিউ হয়, কখনো যদি জি এর মান বলে দেয় জিরো, অপশনে যদি থাকে, তাহলে এটা দিয়ে করে আমরা রেজাল্ট মিলাই, ঠিক আছে। কিন্তু এটা অ্যাকুরেট না 100%, কারণ বাস্তব জীবনে আমরা জানি জি এর মান জিরো হইতে পারে না, জিরোর কাছাকাছি হইতে পারে। কথা কি ক্লিয়ার? তারপর এই বইয়ের এমসিকিউ 15, তাই তো? এই বইয়ের এমসিকিউ 15। এমসিকিউ 15 শুরু। নিচের কোনটি নিউটনের মহাকর্ষ সূত্র? এটা সরি, এটা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় ও পৃথিবী পৃষ্ঠ হতে এই গভীরতা অভিকর্ষ স্থানের যথাক্রমে এত এত হলে এখানে কোনটা ঠিক, তাই তো? প্রথমে বলে নেই, হ্যাঁ কোনটা হবে? সর্বোচ্চ হবে হলো জি, সর্বোচ্চ হবে জি, আর তারপরে হবে এইচ উচ্চতায়, তারপর হচ্ছে এইচ গভীরতায়। হ্যাঁ, ক নাম্বার হবে? 27 নাম্বার। 27 নাম্বার। ভূপৃষ্ঠে জি এত একটি দোলক ঘড়ি সঠিক সময় দেয়। ঘড়ি চন্দ্রপৃষ্ঠে নেওয়া হলো, চন্দ্রপৃষ্ঠে 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠ হবে কত? 1 আওয়ার সময় চন্দ্রপৃষ্ঠ হবে কত? এটা পড়াবো অষ্টম অধ্যায়ে। সময় হারায়, সময় লাভ করে, আরো এই ধরনের কিছু সমস্যা আছে, সেগুলো অষ্টম অধ্যায়ে পড়াবো সরল দোলক সহ, তখন এটা বর্ণনা দিব। তারপর স্যার এই বইয়ের 458 নাম্বার পৃষ্ঠার 9 এর 4 নাম্বারটা।
458 নম্বর পৃষ্ঠার 9-এর 4 নাম্বার। পৃথিবী জি ও স্যার। সূর্যের মধ্যবর্তী দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে গাণিতিকভাবে দেখাও যে পৃথিবীতে বছরের দৈর্ঘ্য এত দিন হবে, এটা না? জি স্যার, এটা a1 স্কয়ার বাই a2 স্কয়ার আর হচ্ছে t1 কিউব বাই t2 কিউব এটা দিয়ে করা যায় না? হ্যাঁ, কিন্তু স্যার উত্তর মিলে না এভাবে করলে। এখানে বলছে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব বর্তমান দূরত্বের দ্বিগুণ হলে। উত্তর মিলে না? না স্যার। উত্তর তো মিলার কথা। এবার দেখো সূত্র ঠিক আছে কিনা। t1 স্কয়ার ডিভাইডেড বাই t2 স্কয়ার ইজ ইকুয়াল টু a1 কিউব ডিভাইডেড বাই a2 কিউব। তাহলে আমি লিখতে পারি a2 বাই a1 হোল কিউব ইনটু t1 স্কয়ার লেখা যায়। কথা বলো। জি স্যার। এবার যদি আমরা এটাকে a2 এর মান বসিয়ে দেই 2a তাহলে a এটাকে ডান পাশে নিয়ে গেলে 3/2 হবে ইনটু 365 দিন। কত হয় বলো তো? কত হয় রেজাল্টটা? স্যার আমি সূত্র ভুল করছিলাম, ঠিকই আছে। ঠিক আছে। এবার সূত্র মনে হয় এটার উপরে স্কয়ার দিয়েছে, এটা কিউব দিয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, একই হবে কারণ সূত্র তো এক জায়গা থেকে আসছে, একই হওয়া উচিত। তারপরে আরো প্রশ্ন আছে? স্যার আরেকটা জিনিসও, এই যে এখানে প্রশ্নে তো দেওয়া যে মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1.53 হ্যাঁ গুণ। হ্যাঁ। স্যার কিভাবে বুঝবো যে কোনটা নিব? মানে এখানে 1.53 গুণ দেওয়া, আবার প্রশ্নে দেওয়া দ্বিগুণ। ও আচ্ছা, না এটা তো উদ্দীপক দেওয়া। হ্যাঁ, এটা উদ্দীপক অনুসারে 1 থেকে 3 প্রশ্ন করা হয়েছে, কিন্তু 4 নাম্বারটা উদ্দীপকের সাথে রিলেশন নাই। বলছে পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব বর্তমান দূরত্বের, ঠিক আছে, বর্তমান যে দূরত্বই আছে সেই দূরত্বের দ্বিগুণ হলে দেখাও জি স্যার। এইরকম ঘটনাগুলো। ঠিক আছে। জি স্যার। স্যার এরপরে তারপর 10-এর 2 নাম্বারটা, চাঁদের মতো উপগ্রহ মানে কি? চাঁদের মতো উপগ্রহ মানে চাঁদ যেভাবে পৃথিবীর চারদিকে ঘুরে, চাঁদ যেভাবে পৃথিবীর চারদিকে ঘুরে সেইভাবে একটা উপগ্রহ তৈরি করতে হবে নাকি? বলছে পৃথিবীর ভর ব্যাসার্ধ এত এত, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান বলা আছে, মহাকর্ষ ধ্রুবক বলা আছে, এর পৃষ্ঠ থেকে একটি উপগ্রহ এত উচ্চতায় তোলা হলো। উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কি? চাঁদের মতো উপগ্রহ হইতে হলে চাঁদের যে আবর্তন কাল, আমাদের যে উপগ্রহটা আমরা দিয়েছি তার আবর্তন কাল সমান হইতে হবে। তার আবর্তন কাল কি হইতে হবে? সমান হতে হবে। সমান হতে হবে। তাহলে সে কি করবে? চাঁদের মতো চারদিকে ঘুরবে। স্যার এটার উত্তরটা একটু দেখেন এরপরে পৃষ্ঠায়। এটার উত্তরটাও চাঁদের মতো উপগ্রহ হবে কি? ওকে, এখানে ভি এর মান বের করেছে, বেগের মান বেগের মান বের করার পরে বলছে
উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে যদি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 হয়। মানে এখানে মুক্তিবেগ যেটা আছে, মুক্তিবেগের অর্ধেক যদি হয় তাহলে বলছে এখানে চাঁদের মতো উপগ্রহ হবে। ভি ইজ ইকুয়াল টু এত এত দেওয়া আছে, এর মান বের করছে এত, যেহেতু কম, উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে না। উপগ্রহটি উপবৃত্তাকার পথে পৃথিবীতে প্রদক্ষিণ করবে এবং অবশেষে পৃথিবীতে ফিরে আসবে। মানে এখানে মান যেহেতু কম, তাহলে বলছে যে এটা ঘুরতে ঘুরতে কোথায় চলে আসবে, আস্তে আস্তে পৃথিবীতে ফিরে আসবে। অর্থাৎ চাঁদের বেগ বা মুক্তিবেগের যে মান, সেই মুক্তিবেগ এর অর্ধেকের সমান হয়নি বলে পৃথিবীতে ফিরে। এটা আরেকটা ব্যাখ্যা দিয়েছে, তোমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। তুমি শুধু বলবা চাঁদের যে আবর্তন কাল, সে আবর্তন কাল যদি কৃত্রিম উপগ্রহের আবর্তন কালের সমান হয়, বা কৃত্রিম উপগ্রহের আবর্তন কাল যদি চাঁদের আবর্তন কালের সমান হয়, তাহলে চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে, আর না হলে হবে না। শেষ। তারপর স্যার আমরা কি মানে এটা মনে রাখবো যে চাঁদের বেগটা হচ্ছে এই যে ভি স্কোয়ার বাই 2? এটা মনে রাখতে পারো, না রাখলেও সমস্যা নাই। আমি তো রেফারেন্স দিয়ে দিবে, উদ্দীপকের মধ্যে রেফারেন্স দিয়ে দিবে তাদের আবর্তন কালে, তো এরকম কোন ক্লু দেওয়া থাকবে, তুমি উদ্দীপক থেকে সবকিছু খুঁজে পাবা, এগুলো মনে রাখার দরকার নেই। স্যার আমি একটা এমসিকিউ প্রশ্ন দেখেছিলাম যেখানে চাঁদের উচ্চতাটা স্যার মনে রাখতে হয়েছিল আর কি, প্রশ্নে দেওয়া ছিল না। এমসিকিউতে আসলে থাকতে পারে, যেমন কিছু জ্ঞানমূলক এমসিকিউ থাকে না, জি স্যার। ওই জায়গায় কিছু লাগতে পারে, তবে এরকম হবে খুব কম, খুবই কম। জি স্যার। আর 12-এর 2 নাম্বারটা। 12-এর 2, পৃথিবীর পৃষ্ঠ হতে এত ঊর্ধ্বে একটি কৃত্রিম উপগ্রহ বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। নিরক্ষরেখার একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত একজন পর্যবেক্ষক উপগ্রহটিকে একটি নির্দিষ্ট সময়ে ঠিক মাথার উপরে দেখতে পেলেন। কত সময় পরে আবার তিনি উপগ্রহটিকে দেখতে পাবেন? গাণিতিক বিশ্লেষণ সহ তোমার মতামত দাও। আচ্ছা, এখানে কি বলেছে? নিরক্ষরেখায় অবস্থিত একজন পর্যবেক্ষক উপগ্রহটিকে একটি নির্দিষ্ট সময়ে ঠিক মাথার উপরে দেখতে পায়। কোথায় দেখতে পায় বলছে? মাথার উপরে। কথা বলো। মাথার উপরে। ঠিক মাথার উপরে দেখতে পায়। এবার যখন তুমি বেগের মান বের করবা, কৃত্রিম উপগ্রহের যে বেগ, সেই বেগের মান বের করবা এবং পৃথিবীর আবর্তন কাল বের করবা। তো পৃথিবীর আবর্তন কাল তো আমাদের 24 ঘন্টা। কয় ঘন্টা? কথা বলো। স্যার 24 ঘন্টা। পৃথিবীর আবর্তন কাল 24 ঘন্টা। আর ওই কৃত্রিম উপগ্রহটা যদি একই দিকে 24 ঘন্টা আবর্তন করে, তাহলে সবসময় আমি তাকে মাথার উপরে দেখতে পাবো। সত্য না মিথ্যা? সত্য। আর যদি তার আবর্তন কাল পৃথিবীর আবর্তন কাল থেকে কম হয়, তার আবর্তন কাল যদি পৃথিবীর আবর্তন কাল থেকে কি হয়, কম হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর সে আমাকে অতিক্রম করে চলে যাবে। চলে যাবে না? জি স্যার, কৃত্রিম উপগ্রহের বেগটা কেন বের করব? কারণ কৃত্রিম উপগ্রহটা তো আমাকে অতিক্রম করে দেবে। দেখো, আমি যদি দেখাই এটা পৃথিবী, হ্যাঁ, এই জায়গায় মনে করো আমি আছি, তাহলে কৃত্রিম উপগ্রহটা এইভাবে যাচ্ছে। তো কৃত্রিম উপগ্রহটা এদিকে যাচ্ছে না, পৃথিবীও তো ঘুরতেছে, ঘুরতেছে না? জি স্যার। এবার যদি দুইটারই 24 ঘন্টা হয়, দুইটার আবর্তন কাল যদি 24 ঘন্টা হয়, তাহলে আমি যখন এখানে থাকবো মাথার উপরে থাকবে, আমি যখন এখানে থাকবো তখনও এটা আমার মাথার উপরে থাকবে। সত্য না মিথ্যা? সত্য। কিন্তু যদি এটার আবর্তন কাল মনে করো 24 ঘন্টা না হয়ে 12 ঘন্টা যদি হয়, কয় ঘন্টা? 12। 12 ঘন্টা। তাহলে এই 12 ঘন্টা পরে এই আমি চলে আসবো কোথায়? এখানে আমি চলে আসবো এখানে, কিন্তু 12 ঘন্টা পরে এই কৃত্রিম উপগ্রহটা তো আগের জায়গায় চলে আসবে, আসবে না? কথা বলো। জি স্যার, আসবে।
তাহলে 12 ঘন্টায় কৃত্রিম উপগ্রহটা আগের জায়গায় চলে আসলো, আর আমি বিপরীত প্রান্তে অবস্থান করলাম। এবার আবার 12 ঘন্টায় আমি আবার আমার আগের জায়গায় চলে আসলাম, কৃত্রিম উপগ্রহটা আবার আরেক পাক ঘুরে আমার আগের জায়গায় চলে আসলো। তাহলে কয় ঘন্টা পরে তার সাথে আমার আবার দেখা হবে? চব্বিশ ঘন্টা পরে। কয় ঘন্টা পরে? 24 ঘন্টা। 24 ঘন্টা পরে। এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, দেখো ক্যালকুলেশনটা না বুঝলে পরে আমাকে আবার জানাই, বর্ণনাটা দিয়ে দিলাম। আমরা কি এরপরে সমস্যা এখানে আরো দেখবো নাকি পরে যাবো? 3:30টার সময় মনে স্টুডেন্টদের আরো ক্লাস আছে। তোমাদের কি আরো সমস্যা আছে এই অধ্যায়ে? এই সমস্যা থাকলে বলতে হবে। হ্যাঁ, আরো সমস্যা? 91 নম্বর এই বইয়ের, এই বইয়ের 91 নাম্বার, এই বই 91 আছে না? আছে, দেখা যায়। পৃথিবীর বড় ব্যাসার্ধ উভয় অর্ধেক করা হলে 1 বছরে কত দিন হবে? সব অর্ধেক করে দিলাম, বছর অর্ধেক করে দাও। পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে 1 বছরে কত দিন হবে? কিভাবে বের করবো? আবর্তনকাল টি ইকুয়াল টু কি ছিল? প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। এই এটা কিসের? এটা না তো। এখানে কি বলেছে? পৃথিবীর ভর আর ব্যাসার্ধ অর্ধেক করে দিব, তাহলে জি এর মান চেঞ্জ হবে না? এটা কত নাম্বার? 91 নাম্বার। 1 বছরে কত দিন? পৃথিবীর ভর আর ব্যাসার্ধ যদি অর্ধেক করে দেই তাহলে বলছে 1 বছরে কত দিন হবে। তাহলে এটা আবার সূর্যের ভরের সাথে সম্পর্কিত। এখানে শুধু বলছে পৃথিবীর ভর আর ব্যাসার্ধ দুটো অর্ধেক করে দিব। তো অর্ধেক যদি করে দেই তাহলে জি এর মানটা চেঞ্জ হবে, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। তো জি হবে কত গুণ? এইবার জি এর সাথে সম্পর্কিত হলো সূর্য আর পৃথিবী। দাঁড়াও, এটা ভেজাল আছে, দেখাচ্ছি পরের দিন দেখাবো। এটা 91 নাম্বার, পরের দিন দেখে। আর কোনো প্রশ্ন আছে আজকে? এরপরে একটি কৃত্রিম উপগ্রহ আর ব্যাসার্ধে বৃত্তপথে প্রদক্ষিণ করছে, তার গতিপথ কত বৃদ্ধি করলে সেটি পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাবিশ্বে বিলীন হবে? এটার ব্যাখ্যাটা হচ্ছে মুক্তিবেগ v is equal to 2gm by r, আর v equal to কৃত্রিম উপগ্রহের বেগ 2gm by, সরি, শুধু gm by r। এখানে r প্লাস h দিলে এখানে r প্লাস h দিতে হয়। তো এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে v is equal to √2 into √gm by r by r plus h।
তাহলে v is equal to √2 to v। তাহলে এই জায়গায় এই v এর মান কতটুকু বাড়াইতে হবে, সেটা হচ্ছে v বাই √2, মানে এইটা হইতে হবে, এই v এর মান হইতে হবে v বাই √2 এর সমান। তাহলে কতটুকু বাড়াইতে হবে সেটা তোমরা বের করতে পারবা। এই আজকে 37 বেজে গিয়েছে, পরের দিন আবার দুই একটা সমস্যা থাকলে দেখবো। পরের দিন দুই একটা সমস্যা থাকলে দেখবো এবং নতুন অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ। পরের দিন 10 মিনিটের মধ্যে সবগুলো সমস্যা দেখার চেষ্টা করব। আজকে তাহলে আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।